শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। সুকুমার রায়ের এই ছড়ার ইট পাকানোর মতোই বলা যায় কালো আইন সাদা হয় ক্ষমতার ফাল্গুনে। যেমন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, 2002 সালের সন্ত্রাস বিরোধী আইন, 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইন, যা পরবর্তীতে 2023 সালের সাইবার নিরাপত্তা আইনে পরিবর্তিত হয়। এসব আইনকে আমরা সাধারণ ভাষায় বলি কালো আইন এবং বইয়ের ভাষায় নিপীড়নমূলক বা নিবর্তনমূলক আইন বলা হয়। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সরকার বিরুদ্ধে যে কোনো তৎপরতা প্রতিহত ও দমন করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এসব আইন। আওয়ামী লীগ 1974 সালের বিশেষ ক্ষমতা আইন তৈরি করেছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস অন্যান্য রাজনীতিবিদ, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক সহ সরকার বিরোধী অন্য অনেকের মতো আওয়ামী লীগেরও বিপুল সংখ্যক নেতাকর্মী এই আইনের নিপীড়ন ও নির্যাতন ভোগ করেছে। কিন্তু বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, বিএনপি কেউই ক্ষমতায় গিয়ে এই আইন বাতিল করার উদ্যোগ নেয়নি। দর্শক, আমাদের আজকের বিষয় কালো আইন। এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন মানুষ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, দুজন এক্সপার্ট আইনের মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ মির্জা আল মাহমুদ। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি হাফিজুর রহমান স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। এই যে কালো আইন বলছি, একটা আইন আসলে কখন কালো আইন হয়, কিংবা আদৌকে আইনকে কালো আইন বলা যায় কিনা, কি মনে করেন আপনি? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আপনার ওই কালো সাদা আইন বলে কিছু নাই, এটা লিগ্যাল টার্মিনোলজিতে ওটা হয় না। আপনার যেটা হয় যে আপনার ইউজুয়ালি একটা আইন পাশ করা হয় সংসদে পাশ করা হয় নানা প্রয়োজনে, সেটা নাগরিক অধিকার রক্ষা করার জন্য, কিংবা সেটা অপরাধ দমন করার জন্য, কিংবা কোনো একটা বিষয়ে রেগুলেশনের জন্য। ওই আইনটা ধরেন যে সাদা কিংবা কালো, মানে কালো আমরা কখন বলি যে কিছু বৈশিষ্ট্য থাকে ওই আইনটাতে, যখন আপনার নাগরিক হয়রানি হয়, হ্যাঁ, ওই আইনটাতে যখন আপনার নাগরিকদের জন্য যে সেফগার্ড সেটা যখন কম থাকে। যেহেতু আপনি মানে বিশেষ ক্ষমতা আইন নিয়ে আলোচনাটা করবেন, আপনি দেখেন যে বিশেষ ক্ষমতাটা আইনটা হচ্ছে যে আপনার এটা করা হয়েছে, আপনার একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু টানতে হবে, যে বঙ্গবন্ধু সহ, তাজউদ্দিন সহ, মনি সিং সহ, মৌলানা ভাসানী সহ, মানে এই যে সমস্ত রাজনীতিবিদ বাংলাদেশটা স্বাধীন করেছিলেন, তারা পাকিস্তান আমলের 21 থেকে 24 বছর তারা এই বিভিন্নভাবে যে নিবর্তনমূলক আইনগুলো ছিল সেটার মাধ্যমে তারা নিগৃহীত হয়েছিলেন, তাদেরকে জেলে রাখা হয়েছিল। যার প্রেক্ষিতে 1972 সালে 1 বছরের ভিতরে সংবিধানটা করা হয়, এবং সংবিধানে কোনো আপনার নিবর্তনমূলক আইনের কোনো বিধান রাখা হয় নাই। হ্যাঁ, সংবিধানে আপনি 33 অনুচ্ছেদের 1 এবং 2 অনুচ্ছেদে, উপ অনুচ্ছেদে চলে গেলে সেখানে বলা হয়েছে যে একজন ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয়, দ্যাট পারসন মাস্ট বি গিভেন 4 সেফগার্ডস। একটা হচ্ছে যে তাকে গ্রেপ্তার করার মানে সাথে সাথে যত দ্রুত সম্ভব তাকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটা তাকে জানাতে হবে, তাকে তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করতে দিতে হবে, তাকে 24 ঘন্টার ভেতরে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে, এবং উইদাউট দি অ্যাপ্রুভাল অফ দ্য ম্যাজিস্ট্রেট তাকে কিন্তু 24 ঘন্টার বেশি গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে রাখা যাবে না। তো এইটা হচ্ছে যে আপনি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা দিতে হবে, নইলে তো পুলিশ কাজ করতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম আপনি নাগরিকদের সুরক্ষাটাও দিলেন যাতে এটার অ্যাবিউজ করতে না পারে। হ্যাঁ, তো এইটা হয়েছে যে 1973 সালে গিয়ে দেখা গেল যে আপনার তখন বাংলাদেশের যে পরিস্থিতি, যে আপনার মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র, তারপরে রাজাকারদের হাতে অস্ত্র, আবার ধরেন যে কিছু বিচ্ছিন্নতাবাদী তো না, জঙ্গি, তাদের হাতেও অস্ত্র, এবং মানে যুদ্ধের পরে যে বিপুল পরিমাণ অস্ত্র বিভিন্ন হাতে ছিল সেটা উদ্ধার হয়নি। তারপর কালোবাজারি চলছে, মজুদদারি চলছে। এটাকে কন্ট্রোল করার জন্য একটা আইন দরকার, এবং আপনার দ্বিতীয় সংশোধনীর মধ্য দিয়ে নিবর্তনমূলক, মানে এতদিন পর্যন্ত ওই সংবিধান হওয়ার পরে কিন্তু নিবর্তনমূলক কোনো বিধান ছিল না। দ্বিতীয় সংশোধনীর মধ্য দিয়ে আপনার 33 অনুচ্ছেদে আপনার 3, 4, 5, 6 এরকম আপনার উপ অনুচ্ছেদ অনেকগুলোই করা হলো। সেখানে বলা হলো যে সরকার যদি মনে করে যে কেউ নাশকতা করতে পারে, সরকার বিরোধী কার্যক্রম করতে পারে, মানে সে অপরাধ করেনি,
সরকার যদি মনে করে, তাহলে পরে তাকে গ্রেপ্তার করে 6 মাসের ডিটেনশন দিতে পারবে এবং এই ডিটেনশন প্রতি 6 মাস পর পর একটা অ্যাডভাইজারি বোর্ডের যে মতামত সেটা অনুযায়ী সে বর্ধিত করতে পারবে। তাহলে আপনি দেখেন যে নাগরিক অধিকার কিভাবে কাটাই করা হলো, যে আপনি যেখানে আপনার গ্রেপ্তারের ক্ষেত্রে বলা হয়েছে গ্রেপ্তার করার সাথে সাথে তাকে আইনজীবীর সাথে পরামর্শ করতে দিতে হবে, তারপরে কারণ জানাতে হবে, ম্যাজিস্ট্রেটের অনুমোদন নিতে হবে, এখানে কিচ্ছু নাই। তাহলে এই আইনকে কি আমরা সংবিধান পরিপন্থী আইন বলতে পারি না? মানে বিষয়টা হচ্ছে যে কি একটা দেশের নানা রকম প্রয়োজন থাকে, একটা হচ্ছে নাগরিক অধিকার যেমন সুরক্ষা করতে হবে, আবার আপনার একটা দেশের ভিতরে জঙ্গি থাকে, মাস্তান থাকে, সন্ত্রাসী থাকে, কালোবাজারি থাকে, তাদেরও কন্ট্রোল করতে হবে। সুতরাং যে কোনো আইন যখন করা হয় ইউ হ্যাভ টু কিপ এ ডেলিকেট ব্যালেন্স বিটুইন দি মানে রাইটস অফ দ্য সিটিজেন এবং আপনার একই সাথে সন্ত্রাস দমন করতে হবে। আমরা তো আসলে খবর শুধুমাত্র নিপীড়নেরটাই বেশি শুনি, কারণ সেটাই হেডলাইন বেশি হয়। এইটাকে ব্যবহার করে ভালো কাজ করা হয়েছে বা রাষ্ট্রের কল্যাণে করা হয়েছে, এরকম কোনো উদাহরণ থাকলে আমাদেরকে দেবেন প্লিজ। আর যদি মানে এরকমভাবে ঢালাওভাবে নিপীড়নের জন্য বা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য যে আইন ব্যবহৃত হয়েছে গত 50 বছর ধরে, সেটা কিভাবে টিকে থাকলো, এই প্রশ্নটাও করে যেতে চাই। আসলে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা আইন একটা সমাজে নির্দিষ্ট প্রেক্ষাপটে আইনগুলো সংসদে রচনা করা হয় এবং সংসদ সদস্যরা সেই সমস্যাটাকে সমাধান করার জন্য তার আইনটাকে রচনা করেন মানব কল্যাণের জন্য, জনকল্যাণের জন্য। এখন জনকল্যাণের জন্য তারা আইনটা প্রণয়ন করলেন, যদি সেই আইনটাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে আবার চ্যালেঞ্জ করার জন্য সংবিধানই বলে দেয়া আছে আর্টিকেল 102-তে সেটা চ্যালেঞ্জ করা যায়, যেটুকু সাংঘর্ষিক সেটুকু বাতিল বলে গণ্য হবে, এই সুযোগ আইনেই রেখে দেয়া থাকে। এখন কথা হচ্ছে যে একটা আইন সমাজের জনকল্যাণের জন্য করা হলো, সেই কাজটা জনকল্যাণের জন্য কেন ব্যবহার করা হলো না, কেন? প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। তো ওই জনকল্যাণের জন্য ব্যবহার হয় না যখন ওই যারা ক্ষমতাসীন থাকে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতায়নকে সুনিশ্চিত করার জন্য একটা সময় তারা ব্যবহার করে। বাংলাদেশে তো সেটা প্রত্যেকে করেছেন, আওয়ামী লীগ করেছেন, বিএনপি করেছেন। দুঃখটা তো এই জায়গাতেই যে জনগণের কথা তো কেউ ভাবে না, সবাই ভাবে নিজের ক্ষমতায়নটা। যা আমরা বাংলাদেশের জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তিটাই হচ্ছে সংবিধান, সর্বোচ্চ আইন। জনগণ যেটা চাবে, এখন জনগণ কিভাবে চাবে? জনগণ চাওয়ার অনেকগুলো মাধ্যম আছে। একটা সাধারণ শান্তিপূর্ণ মাধ্যম হচ্ছে নির্বাচনের মাধ্যমে, সরকারের পরিবর্তনের মাধ্যমে তারা সেখানে জনগণের পক্ষে আইন প্রণয়ন করবে। আরেকটা হচ্ছে যে যখন ওই নির্বাচনের প্রক্রিয়াটা একেবারে ধ্বংস হয়ে যাবে, যেটা বিগত ফ্যাসিস্ট আমলে যেটা করেছে, একেবারে শেষ করে দিছে, ওই প্রক্রিয়াটা আর নাই। সুস্থভাবে একটা যে ক্ষমতা পাওয়ার ট্রানজিশনের যে সুযোগটা, জনগণের ক্ষমতাটা যে ব্যবহার করবে জনগণ, তারা যে সেই সুযোগটা ছিল না, যার জন্যই 24শে জুলাই অগাস্ট গণঅভ্যুত্থান তৈরি হইল। তো এই যে আসে মানুষ, তো সেই জায়গায় আসলেও সেই জায়গাটা মানুষ মানে সকল মানুষ একযোগে সম্পৃক্ত হয় নাই। আমরা যে 24শে আগস্টের 24শে যে গণঅভ্যুত্থান, আমরা যে এই অভ্যুত্থানে আমরা তো সবাই এটার পক্ষে ছিলাম। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কে না ছিলাম এটার পক্ষে? আমাকে দেখাইতে পারবেন যে কেউ এটার পক্ষে? গুটি কয়েক, অল্প কয়েকজন স্বার্থবাদী লোক, যারা সেটা সম্মিলিত স্বার্থ কারা ছিল সেখানে, বিভিন্ন দলের, দেশে বিদেশে মিলে একটা স্বার্থান্বেষী মহল ছাড়া আর কেউ ছিল না এটার পক্ষে। তো সুতরাং এই যে স্বার্থান্বেষী মহলের ক্ষমতার যে মসনদকে পাকাভুক্ত করার জন্য তারা একটা সুন্দর আইনকে তারা এটা পরবর্তীতে তাদের মতো করে তাহলে ব্যবহার করে। আমার প্রশ্নটি থাকবে স্যারের কাছে, শেখ হাফিজুর রহমান স্যার। এই সরকার কেন আসলে
দুইবার এই কম সময়ের মধ্যে এই বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে ফেলেছেন। একটা হচ্ছে মডেল অভিনেত্রী মেঘনা আলমকে আটক করা, এবং 2 নম্বরে হচ্ছে নববর্ষ উপলক্ষে ফ্যাসিবাদের প্রতিকৃতি মুখোশে যে আগুন দেয়া, সেখানে একটা মামলা হলো নর্মাল আইনে, কিন্তু আবার পরবর্তীতে একজন যুবককে আটকও করা হলো আসলে এই বিশেষ ক্ষমতা আইনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান কেন আসলে এটার আশ্রয় নিল, আপনার কি মনে হয়? তার আগে 30 সেকেন্ড কিংবা 1 মিনিটে একটা কথা বলে নেই যে আপনার বিশেষ ক্ষমতা আইনটা মানে করা হয়েছিল এই যে আপনার কি বলে যে মজুদদারি, কালোবাজারি, তারপরে যাদের হাতে অস্ত্র ছিল তাদেরকে দমন করার জন্য। এখন হয় কি যে একটা আইনের মধ্য দিয়ে মানে নিশ্চয়ই অনেক কালোবাজারি, মজুদদারি, সন্ত্রাসী তাদের আপনার এই আইনের মধ্য দিয়ে ধরা হয়েছে, কিন্তু যেটা হয়েছে যে এই আইনে আপনি যখন যে সরকার ছিল তারা বিরোধী দলের যারা তাদেরকে এমনভাবে দমন করেছে এবং সেটার সংখ্যাটা এত বেশি, যার প্রেক্ষিতে এই আইনটা নিয়ে একটা ভীতির সঞ্চার হয়েছে, এবং সেই ভীতির সঞ্চারের কারণে অল দ্য পিপল তারা বলছে এটা কালো আইন কিংবা সব ধরনের এবং সেটার মধ্যে আপনার সাংবাদিকরা সবসময় এই ধরনের আইনে সাংবাদিকরা সবসময় কিন্তু নিপীড়িত হয়। থাকে দমন করার, তার মানে এটা তো একটা রিস্ক ফ্যাক্টর থেকে না, মানে বিষয়টা হচ্ছে যে আইনের ভিতরে আপনি অপরাধ দমন, সন্ত্রাস দমনের বিষয় তো থাকবেই, তাই না? কিন্তু সেটার সাথে আপনার যে সেফগার্ডগুলো রাখতে হবে যাতে করে মানে নিরীহ কেউ কিংবা নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়, হ্যাঁ, তো সেই সেফগার্ডগুলো এখানে নাই। সেটার জন্য কিন্তু এটা মানে আমরা বলছি এটা ভালো আইন না। হ্যাঁ, তো আপনার দ্বিতীয় প্রশ্নে আমি চলে আসি যে মেঘনা আলমের বিষয়টা দেখে তো আমি আতঙ্কিত হয়েছি, এবং আমি চিন্তা করেছি যে একটা মহিলা কিংবা একটা পুরুষ, মহিলা তো আরও বেশি নাজুক, কারণ আপনার তাকে মানে ডিবি পুলিশ তার দরজা ভেঙে তাকে নিয়ে গেছে, এটাই তো একটা অপরাধ। আপনি পুলিশ হোক আর যেই হোক, আপনি তো একজন নাগরিক, এবং তাও যদি মহিলা হয় তার দরজা ভেঙে আপনি, এবং সেই যেটা ভাইরাল হয়েছে তিনি সেখানে বলছেন যে দেখেন আমাকে থানা থেকে ফোন দেওয়া হয়েছে, আমি আমার আইনজীবী নিয়ে যাব। তিনি কিন্তু বলছেন না যে কমপ্লাই করবেন না, তিনি কিন্তু বলছেন না আইন মানব না কিংবা আমি আপনাদেরকে দেখে নেব, এগুলো কিন্তু বলছেন না। তারপরে তাকে এটা নিয়ে যাওয়ার পরে 2 দিন 2 রাত তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে স্বীকার করা হল এর আগে তিনি নিখোঁজ। এর ভিতরে মেয়েটাকে যদি গুম করে দিত, এর মধ্যে মেয়েটাকে যদি কোনো ক্ষতি করে দিত, এই দেশে তো মানে আপনি কি বলবো, এইটা একটা কোনো সভ্য দেশ হতে পারে? তারপরে আপনি ধরেন এখন বিশেষ ক্ষমতা আইনের মানে ব্যবহারের বিষয়ে আমার যেটা মানে একজন একাডেমিশিয়ান হিসেবে কিন্তু একটু পড়াশোনা কিংবা একটু খোঁজ খবর রাখার সুবাদে আমার যেটা মনে হয়েছে যে যেহেতু এই সরকারের একটা বড় অংশ একাডেমিশিয়ান, তারপর আপনার সিভিল সোসাইটি থেকে এসছে, এবং তারা এই ডিজিটাল নিরাপত্তা আইন যেটা 2018 যেটা, ওই আইনে কিংবা তারা দেখলেন যে এই আইন সম্পর্কে আমরা এত বলেছি, এই আইনে যদি আমরা গ্রেপ্তার করি তাহলে খুব মানে বিতর্ক কিংবা সমালোচনা হবে যে তোমরা নিজেরা এই আইন সম্পর্কে এত সমালোচনা করেছো, সেই আইনে কেন গ্রেপ্তার করলে? তখন হয়তো বা কারো মাথা থেকে একটা বুদ্ধি এসছে, ঠিক আছে আমাদের হাতে তো বিশেষ ক্ষমতা আইন আছে, এইটাতে দিয়ে দাও। এখন বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করার পরে দেখা গেল যে প্রথম সমালোচনা যে তোমরা তো বাবা এই বঙ্গবন্ধুর সময়ের যত আইন তো তোমরা গত আমলে স্বৈরাচার বলেছো, তার সাথে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় সঙ্গীত সব কিছুকে তোমরা বাতিল করে দিচ্ছ, সব কিছু স্বৈরাচারী হয়ে গেছে, তো সেই আমলের একটা আইন দিয়ে কেন আবার ইয়ে করছো? হ্যাঁ, এবং এই বিশেষ ক্ষমতা আইনটা হচ্ছে যে আপনার 70-এর দশকে, 80-র দশকে, 90-এর দশকে এত অপব্যবহার হয়েছে, এবং আপনার 90-এর দশকে, 80-র দশকে, 80-র দশকের শেষ দিকে যদি কেউ মানে হাইকোর্ট ডিভিশনের সামনে গিয়ে বলতো রিট করে যে আমি এই আইনে আমাকে হেফাজতে নিয়েই করা হচ্ছে, হাইকোর্ট ডিভিশন সাথে সাথে ইয়ে করে দিত, বলতে তাকে মুক্ত করে দাও, মানে এতটাই একটা মানে খারাপ ধারণা তৈরি হয়েছিল। হ্যাঁ, তো সেটা আসলে খুবই খারাপ হয়েছে। এবং আপনার আমলে বাতিল কেন হয়নি স্যার? কোনটা এই বাতিল হয়নি সেটা দুটো কারণ। একটা হচ্ছে যে আপনার আমাদের যারা ক্ষমতা চালান রাজনৈতিক দলগুলো, তাদের দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে তারা মানে ক্ষমতায় গেলে যেটা বলেন, ক্ষমতায় গেলে একটা বলেন, আর বিরোধী দলে থাকলে ভিন্ন বলেন। হ্যাঁ, এখন আপনি দেখেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেটা যখন মানে একটা দলের সময় করা হয়েছে,
তারা যখন বিরোধী দলে ছিল তারা বলেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করো। তারপর তারাই সবচেয়ে বেশি ব্যবহার আরেকটা দল, হ্যাঁ আরেকটা দল, তারা তখন ক্ষমতায় ছিল না, হ্যাঁ তারা বিরোধী দলে ছিল, তখন কিন্তু তারা বলেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করো। তো পরে তারা এসে ক্ষমতায়, তারা কিন্তু প্রচণ্ডভাবে মানে এটাকে অপব্যবহার করেছে এবং সেটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন এসছে এবং সেটা এখন সবাই এখন সরকারি তরফ থেকে বলা হচ্ছে উই শুড রিপেল দিস র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই যে আমাদের রাজনৈতিক দলের যে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড, ট্রিপল স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ডের কোনো শেষ নাই। এই জায়গাগুলো আমরা সংস্কারের কথা অনেক বেশি বলছি, কিন্তু এই বেসিক জায়গাগুলো কিন্তু আমরা ধরছি না। যে আপনি রাজনীতি করবেন, বিরোধী দলে থাকলে একটা বলবেন, ক্ষমতায় গেলে ভিন্নটা বলবেন, আপনার সুবিধা অনুযায়ী সুবিধা ম্যাক্সিমাইজ করবেন, তাহলে একটা দেশে আইনের শাসন হবে না। সিম্পল। এই ধরনের বিতর্কিত জিনিসগুলো সংস্কারের মনে হয় এটাই উপযুক্ত সময়। না 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 না, উপযুক্ত সময় আমরা তো এই সরকারে গত 8 মাসে যে আমরা দুর্নীতি অনিয়ম দেখলাম, হ্যাঁ এই সরকার যেভাবে ঢালাও মামলা করলো এবং যে আপনার আইসিটি মানে পেনাল কোডের মামলা আইসিটিতে নিয়ে গেছে জোর করে, হ্যাঁ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি পেনাল কোডে যে মামলা হয় সেটা আপনার আইসিটিতে হাউ কাম, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেটা 71 সালে যে অপরাধগুলো হয়েছিল সেটা করার জন্য এই আইনটা করা হয়েছে। আপনি সেটাকে আগেরটা বিলুপ্ত করে নতুন করে আপনি সব মামলা ওইখানে নিয়ে গেলেন, এটা তো জেনোসাইড না, এটা মাস কিলিং। হ্যাঁ আপনি তো মানে জোর করে আপনি তো অনেক কিছু করছেন, ঢালাও মামলা করছেন। আপনি 303 মানে প্রত্যেকটা মামলা প্রথম 3 মাসে যে মামলা হয়েছে মানে প্রত্যেকটা মামলাতে আপনার কত আপনার আসামি কত 300 জন। হ্যাঁ তা আপনি এই যে মামলা আপনি যদি আগের ধারাতেই চলে আসে, আগের ধারাতে আপনি চিন্তা করেন একটা মামলা হলে, একটা হত্যা মামলা কিংবা একটা ক্রিমিনাল মামলা, এটাকে প্রমাণ করা কিন্তু খুব কঠিন। আপনাকে সেই চার্জশিট দেখতে হবে, পোস্টমর্টেম রিপোর্ট দেখতে হবে, উইটনেস দেখতে হবে, আলামত দেখতে হবে, সাক্ষী প্রমাণী করতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ দি কেস বিয়ন্ড এনি রিজনেবল শ্যাডো অফ ডাউট। এবং একটা ক্রিমিনাল কেস প্রমাণ করা কিন্তু খুব কঠিন। এবং আপনি যখন এই 300 সাক্ষী করতেছেন, আপনি এদের ডাকবেন সাক্ষীর জন্য, আপনি এক্সামিনেশন করবেন, ক্রস করবেন, আপনি মানে 300 সাক্ষী আপনি কতদিন ধরে আপনি সেটার করবেন, সাক্ষী চালাবেন না সাক্ষী পরীক্ষা করবেন, তাহলে তো এটা আপনার সিম্পলি 10 বছর লাগবে ট্রায়াল করতে। আইন যারা প্রয়োগ করেন তারাও অনেক সময় আইনকে নিজের ইচ্ছে মতো প্রয়োগ করেন বা আইনের একটা কি বলবো নিজেদের সুবিধা মতো একটা ব্যবহার তৈরি করে নেন। এই ব্যাপারটি কি সত্যি, আপনি কি মনে করেন? আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমার ভাই যে প্রশ্নগুলোর অবতারণা করলেন সেই জায়গাটা একটু কথা বলতে হয়। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে জন্মলগ্নে আমাদের যে প্রতিবেশী দেশ তাদের যে ইনফ্লুয়েন্সটা, তারা তো তাদের স্বার্থকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমরাও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যেই সমস্ত আইনগুলো আমাদের দেশে আসছে এবং সেই যে তারা যে বয়ানটা তৈরি করে দিয়েছে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটাই কিন্তু এই পর্যন্ত চলে আসছে। তার মাঝখানে একটা ব্রেক থ্রু হয়েছে, সেটা হচ্ছে 75-এর সেই ব্রেক থ্রু আবার আসলো। 75-এর পরে আসলো 81 সন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা হইল, তারপরে আবার এরশাদ শাহীর আমল শুরু হইলো। তারপরে একটা মানুষ স্বপ্ন দেখলো 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে, যে আমার বড় ভাই সেই সময় ছিলেন, আমরা ছিলাম ক্যাম্পাসে, সেই সময় একটা সুযোগ তৈরি হইলো। সেই সময় কিন্তু 3 জোটের রূপরেখা অনুযায়ী আসলো না, দেশ আবার আরেকটা অন্যদিকে চলে গেল। আমরা এই যে বিচ্যুতির জায়গাগুলো যে আসছে, তারপরে 2008 সাল সেখান থেকে আবার এই ফ্যাসিস্ট শেখ হাসিনা কেন এরকম এত বড় ফেসিসটা কিভাবে হয়ে গেল? একদিনে তো হয় না, এটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। এখন আমাদের যে আইনগুলো আমরা তৈরি করে, আমাদের যে বাইরের যারা বিদেশি শক্তিগুলো আছে, তারা তাদের পারপাস সার্ভ করার জন্য বিভিন্ন রকম প্রেসক্রিপশন আমাদের রাজনৈতিক দলের নেতাদেরকে দিয়ে থাকেন। সেই অনুযায়ী অনেক সময় আইনগুলো প্রণয়ন করা হয় এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম থ্রো করা হয়, বিভিন্ন কাজকর্ম হয়, হচ্ছে তো বিভিন্ন জিনিসগুলা। তো সেইগুলার বিভিন্ন অংশের সময় যে আপনি যে একটা বললেন যে একটা বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ করা হয়েছে কেন? হ্যাঁ, এখন ধরেন একটা পুরো সমস্ত শরীরটাই আপনার ফেসিস্টের, মাথায় শুধু আপনি নতুন করে একটা ভালো জিনিস লাগাই দিলেন, তাহলে কি আপনার সব ঠিক হয়ে গেল? এখন ফেসিস্ট তো কাজ করতেছে এখনো, স্টিল দে আর ওয়ার্কিং। কোথায়? সমস্ত জায়গায়।
আমি তো আদালত পাড়ার মানুষ, আমি তো কোর্টে প্রতিদিন দেখি, আমরা কোর্টে স্লোগান দিচ্ছি ফেসিস্ট কারা আমরা চিনি, বলে দিচ্ছি চলে যায়, তারপরেও তো তারা যাচ্ছে না। প্রতিদিন ওপেন কোর্টে বলছি আমরা, তারা এখন যে আবার যে সেই ফেসিস্ট শক্তিটা আবার সংঘবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে বিভিন্নভাবে। এই সরকারের যে আপনি ভালো কাজ যেগুলো আছে এই সরকারের, আপনি দেখেন না, এই যে রোজাটা গেল, রোজার সময় কোনো লোডশেডিং নেই, দ্রব্যমূল্যের যে এই যে কালোবাজারে টালোবাজারে কত কথা বলা হইলো, কেন এই রমজানে কোনো রকম বিচ্যুতি কেন হইল না? আপনি আমাকে বলেন যে এই যে যখন একটা সৎ ইচ্ছা যখন একটা সরকারের থাকে তখন কিন্তু এগুলো সম্ভব। রমজানে কিন্তু সেটা হয়েছে। কেউ বলতে পারবে যে রমজানে কোথাও গ্যাসের সংকট, বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বাড়ি যাওয়া আসা নিয়ে কোনো রকম সমস্যা হয় নাই তো? তো এই যে জিনিসগুলা হচ্ছে না, তো এখন এইটাকে নষ্ট করার জন্য তো একটা পক্ষ আছে। তো এখন সেই পক্ষটা বিভিন্ন জায়গায় এই বুদবুদি উঠতেছে, মাঝখানে দু একটা ফুস করে বেশি ওঠে, তখন আমাদের এই মিডিয়াতে এটা চলে আসে। তো এই যে আমরা যে এই যে জায়গাগুলো, এই যে আপনার দৃষ্টিভঙ্গির জায়গাটা, এটার পরিবর্তন করতে হবে। যে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা হলো, আমাদের নতুন করে পথ চলার যাত্রা আমাদের শুরু করতে হবে। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা কি করছি, আমরা পিছনে যাচ্ছি। ডোন্ট গো ইনটু ব্যাক, আমরা পিছনে যাইতে চাই না, আমরা সামনের দিকে আগাইতে চাই। কারণ আমাদের নতুন করে আমাদের দেশকে গড়তে হবে। আমি যদি সারাদিন পিছনে থাকি তাহলে সামনে যাব কোথায়? এখন সবাই কিন্তু আমাদেরকে ওই পিছনেই টেনে নিয়ে যাচ্ছে। এটা একটুখানি বলেন যে কোনো একটা আইনকে যারা আইন প্রয়োগ করেন, তৃতীয় শক্তি, ধরেন আইন শৃঙ্খলা বাহিনী হতে পারে বা অন্য কেউ, তারা কি চাইলে নিজের মতো করে সুবিধা মতো ব্যবহার করার সুযোগ রাখেন কিনা? শুনেন, ওই যে আইনের যে আমি এর আগে আপনার একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে পুলিশের যে ট্রেনিং কার্যক্রমটা, সেই ট্রেনিংয়ের জায়গাটা যদি আপনি সঠিকভাবে পুলিশকে ট্রেন্ড আপ করেন, যে পুলিশিং মানেটা আমাদের পুলিশের মেজাজটা তো মিলিটারি মেজাজ তৈরি করে ফেলানো হয়েছে। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। পুলিশিংটা হচ্ছে না। পুলিশ হচ্ছে জনবান্ধব হবে পুলিশ। এখন আমরা বিগত ফ্যাসিস্টের আমলে পুলিশকে তো জনগণের মুখোমুখি সরাসরি গুলি করছে। একটা লোক অসহায় ছেলে পড়ে আছে, পুলিশ গিয়ে গুলি করতেছে। তো পুলিশ তো এইটা না। তো এখন পুলিশকে আপনি সামরিকায়ন করবেন, আবার পুলিশের কাছ থেকে পুলিশ আশা করবেন, কেমনে? সমস্যা তো ওই জায়গায় রে ভাই। ওকে, গোড়ায় গন্ডগোল। স্যার, আপনার কাছে আসতে যাচ্ছি, প্রফেসর শেখ হাফিজুর রহমান। দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি আইন, এটা দিয়ে তো ভিন্নমত দমন করা হয়েছে, এটা বদল করার জন্য কেন এখনো কথা উঠছে না, বরং এটা ব্যবহার করে এখনো একই ধরনের মামলা হচ্ছে? দুই নম্বর হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা জিনিস হয়তো অন্য একটা আইনে এটার মামলা বা এটার বিচার হওয়া উচিত, কিন্তু অথচ অন্য একটা আইন ব্যবহার করে এটাকে একটা দমনমূলকের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা কেন হচ্ছে আসলে? এখন ধরেন যে আমার যেটা মনে হয় যে এই সরকারটাকে এখন কিন্তু আমি বৈধ সরকার মনে করি না। কেন বৈধ সরকার মনে করি না? কারণ বিষয়টা হচ্ছে 5ই আগস্টে যখন সরকারটা মানে 8ই আগস্টে গঠিত হয়, দ্যাট টাইম ইট ওয়াজ মানে লিগ্যাল, কনস্টিটিউশনাল, এবং সেটার ভিত্তিটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি। কারণ আপনি যে সরকার বলছেন প্রধান উপদেষ্টা সংবিধানে তো কোথাও নাই, তাই না? কারণ সংবিধান আপনি সংশোধন করেন নাই, কোনো কিছু করেন নাই, এবং তখন যে সরকারটা হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটি, যে আমরা আইনের ভাষায় যেটাকে আমরা বলি যে প্রয়োজনীয়তার কারণে। কারণ তখন আপনার প্রাইম মিনিস্টার চলে গিয়েছেন, তারপরে তার পদত্যাগপত্র কোথায়, সরকারের একটা শূন্যতা, দেশ কে চালাবে, এবং তখন সবাই মোটামুটি একমত যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা একটা সরকার করি। এখন প্রশ্নটা হচ্ছে যে তখন বেসিক দুটো ছিল, এক্সপেকটেশন ছিল। একটা হচ্ছে যে এই সরকারটা ক্ষমতা নেওয়ার পরে একটা নির্বাচনের রোডম্যাপ দেবেন, এবং দ্বিতীয়ত যে কি কি সংস্কার তারা করবেন সেটা তারা চলমান রাখবেন, তাই না? তো আপনি দেখেন কিন্তু এটা একটা অনির্বাচিত সরকার। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এবং এই সরকারটা যদি পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা যদি আপনার এদেরকে বৈধতা না দেয়, তাহলে কিন্তু এদের বৈধতা কোনো দিন আপনি পাবেন না। এবং আপনাকে ইন্টারেস্টিংলি মানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেই,
বাংলাদেশে 50 বছরের ভিতরে কয়েকটা সরকার কিন্তু পুরোপুরি অবৈধ। একটা হচ্ছে আপনার 2008 সালে যে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, ওই সরকারকে পরবর্তীতে যে আওয়ামী লীগ সরকার এসছে তারা কিন্তু বৈধতা দেয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার 2টা মার্শাল ল রেজিম, এটা কিন্তু অ্যাপেলেট ডিভিশন 2টো মার্শাল ল রেজিমকে কিন্তু মানে ওই 75 সালের পরে এবং 81 সাল থেকে এরশাদ সাহেবের ইয়েতে যে এই 2টো রেজিমকে বলেছে আনকনস্টিটিউশনাল। হ্যাঁ, তাহলে আপনার কয়টা রেজিম কিন্তু আপনার এটা কিন্তু বৈধতা নেই। কিন্তু এই সময়ে যে সরকারি কর্মকাণ্ড যেটা হয়েছে কিংবা অন্য সব সেটাকে মার্জনা করা হয়েছে, কারণ ওই সময়ে যাদের চাকরি বাকরি হয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে সরকারি অনুমোদন নিয়ে, সেইটাকে তো আপনি এখন বাতিল করলেই কি না করলেই কি মার্জনা করেছেন। তো এইখানে আপনাকে বুঝতে হবে যে আপনি এই সরকার মানে এই সরকারকে আপনি তখন কিন্তু আপনার ডক্ট্রিন অফ নেসেসিটি কিন্তু আপনার বেশি দিন থাকবে না। আপনি যদি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে 5 বছর থাকেন, 10 বছর থাকেন, সেটা কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি আপনাকে অ্যালাউ করবে না। আপনাকে বুঝতে হবে যে এই সরকার যদি পরবর্তী যে পার্লামেন্টে যারা নির্বাচিত হবেন তারা যদি এইটাকে বৈধতা না দেন তাহলে কিন্তু এটা বৈধ হবে না। লাইক ওই আপনার 2008 সালের ইসের মতো, ওইটা আপনার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বলেছিলেন যে তিনি ওই সরকারকে বৈধতা দিবেন, কারণ প্রথমে এসে তো তারা বলেছিলেন অন 11-এর সরকার তাদের আন্দোলনের ফসল। তো পরবর্তীতে যখন এই 2 নেত্রীকে গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে নানাভাবে নির্যাতন করা হলো, ওইটার ক্ষোভে কিন্তু পরবর্তীতে এদেরকে আর বৈধতা দেওয়া হয়নি। আপনার কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এবং আপনি এই সরকার এসে এখন মুশকিল হচ্ছে পার্লামেন্ট নাই, আপনাকে আগের আইন রিপিল করে নতুন একটা আইন অধ্যাদেশ দিয়ে করতে হবে। হ্যাঁ, এবং সেই আইনটা করে আপনাকে প্রয়োগ করতে হবে। এবং সব জায়গায় আপনি দেখবেন যে পুলিশ কাজ করছে না, আমলারা কাজ করছে না, সব জায়গায় একটা মানে অচল অবস্থা, মানে আস্তে আস্তে কিছুটা হচ্ছে কিন্তু পুরোপুরি ফাংশনাল না কিন্তু। সুতরাং এরকম একটা অবস্থায় আপনি যেটা আশা করছেন যে ইটস ভেরি ডিফিকাল্ট, এবং সেইটার জন্যই হচ্ছে না যে আপনি বিশেষ ক্ষমতা আইন কিংবা ওই যে আইনগুলো বললেন ডিজিটাল, এটাকে আপনার বাতিল করতে হবে। ইউ হ্যাভ টু রিপিল দি ল। এবং তখন যেহেতু সংসদ নাই, আপনাকে প্রেসিডেন্টকে দিয়ে অধ্যাদেশ জারি করতে হবে, নতুন একটা আইন করতে হবে। এখন এইটা বোধহয় অন্তর্বর্তী সরকার সেটা বোধহয় মানে তাদের কর্মপরিধি সব কিছু মিলে তারা পারছে না, সেইটার জন্যই এটা এরকম হচ্ছে। ওকে, কিন্তু আরেকটা জিনিস একটুখানি পরিষ্কার না করলেই না। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ওই যে কি বলে জেনোসাইডের মামলা, ওই জিনিসটা নিয়ে আবার একটু ক্লিয়ার করে বলবেন? হ্যাঁ, জেনোসাইডের মামলা দেখেন আমরা 2টা করি মানে আপনার অপরাধের ক্ষেত্রে। একটা হচ্ছে যে একটা দেশের ভিতরে শান্তিকালীন সময়, সেই সময় যে মানে অপরাধগুলো হয় যে আপনি মানে মার্ডার, তারপরে চুরি ডাকাতি মার্ডার, এগুলো, তাই না? আরেকটা বলি আমরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রাইমের জন্য আপনার নুরেমবার্গ ট্রাইব্যুনাল হয়েছে, টোকিও ট্রাইব্যুনাল হয়েছে, তারপরে আমরা আইসিসিকে 2000 মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, তাকে আমরা জুরিসডিকশন দিয়েছি। এবং তাদের জুরিসডিকশন হচ্ছে জেনোসাইড, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, তারপর ওয়ার ক্রাইম, এগুলোর করা। তা আপনি মানে 5ই আগস্ট কি একটা ওয়ার সিচুয়েশন ছিল? আপনি যেটা হয়েছে যে একটা গণ অভ্যুত্থানের সিচুয়েশন ছিল, এবং গণ অভ্যুত্থান হচ্ছে আপনার 69 সালে হয়েছে, 90 সালে হয়েছে। তো গণহত্যার যদি ওই সময় সরকার অতিরিক্ত শক্তি প্রয়োগ করে, সেটা তো রেগুলার ক্রিমিনাল কোর্টে হবে, পেনাল কোডের মামলা। তো পেনাল কোডের মামলা আপনি আইসিটিতে কেন নিলেন 1973 সালে? 1973 সালের আইনটা হয়েছে 1971 সালে যে সমস্ত অপরাধ হয়েছে যুদ্ধকালীন সময়। তো এটা তো পুরো একটা মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে। আপনিও কি একমত? আমি খুবই হতাশ আমার ভাইয়ের কথা শুনে, যে ভিডিও ফুটেজগুলো দেখেন আপনি যে কীভাবে মানবতা বিরোধী অপরাধগুলো করা হয়েছে। এই ধরনের যে আমি আগেই বললাম যে দেশের বাইরের কিছু শক্তি আছে, তাদের কিছু ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভগুলোর সঙ্গে আমাদের দেশের কিছু লোকজন যারা আছে, আমরা জেনে করি না জেনে করি, বুঝে করি না বুঝে করি, আমরা কিন্তু ওইটার মধ্যে পা দিচ্ছি। আমি বারবার একটা কথা বলার চেষ্টা করতেছি, আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই। যদি সামনের দিকে এগোতে চাই, তাহলে পরে ওই যে পিছনের যে শক্তিটা, তারা তো চেষ্টা করবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে যেন না পারি। তখন সেই কাজগুলো, এই যে আমার ভাই যে কথাটা বললেন, আইনের কথাটা বলেন, আইনের শুনেন, আইনটা কি? আইনটা হচ্ছে জনগণের কল্যাণ করার জন্য, তাদেরকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা প্রক্রিয়া। এখন সেই প্রক্রিয়াটা আছে, এখন সেই প্রক্রিয়াটা আমরা নিজেরা ডিফেক্ট করে দিচ্ছি আমাদের কার্যক্রমের জন্য। এই যে কথাটা উনি বলার চেষ্টা করলেন, 24-এ যে গণ অভ্যুত্থান, আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল,
ওয়াসিম মারা গেল, এদের এই সারা বাংলাদেশে যে গণহত্যাটা চালানো হলো, এটাকে অস্বীকার করা, যারা অস্বীকার করে, আমি তো তাদের ভিতরে মনুষ্যত্ব বলতে আছে বলে আমি কিছু মনেই করি না। তারা মানুষ, তারা মানুষ না, তারা পশুর চেয়ে অধম হয়ে গেছে যারা এটাকে সাপোর্ট করবে। আপনি ভিডিও ফুটেজগুলো দেখেন, একটা শিশু বাচ্চাকে কিভাবে উপর থেকে গুলি করে স্নাইপার দিয়ে, এগুলো তো তথ্য আছে, তো তথ্য বের হয়ে আসছে। এখন এই যে এই জায়গাগুলোতে এখন এই বিচারটা শুরু হচ্ছে, এখন এই বিচারটা যেন সঠিকভাবে না হয়, এটা না শুরু করতে পারে, এটার জন্য দেশি বিদেশি নানা রকমের চক্রান্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন আমরা ওই যে জনগণ কি করবে, জনগণের সুযোগ আছে। ওই যে গণ অভ্যুত্থান কেন হয়, যখন জনগণ দেখে যে না আর হচ্ছে না, ৭১ একবার হলো, জনগণ ক্ষেপে উঠছে, এই জন্যই হয়েছে। ভারত তার লাভের জন্য আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ স্বাধীনতা তারা নিজেরা অর্জন করেছে, এটা তাদের শৌর্যবীর্যের প্রতীক। ৯০ হয়েছে, এই ২৪-এ এটা ভয়ঙ্কর রকমভাবে হয়েছে। আপনি যদি এখনও যদি যাদের মাথায় তাদের যদি এখনও হুঁশ না হয় যে ২৪ আমাদের যদি শিক্ষা না হয়, তাহলে তাদেরকে নিজেদের ভাগ্যে কি আছে সেটা তারা নিজেরাই লিখবে। অনেক অনেক ধন্যবাদ। একটু আমাকে একটা মিনিট সময় দিতে হবে এটার জন্য, যে আমি আমার কথাটা একটু ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে যে আপনার ৫ই আগস্টের ঘটনা ছিল মানে ছাত্র জনতার অভ্যুত্থান, এটা অনন্য একটা ঘটনা, এবং আমি যেটা বলছি যে সেটা আপনি হয়েছে মাস কিলিং, সেটাকে আপনি জেনোসাইড কেন বলবেন? আপনি যে অপরাধ হয়েছে সেই অপরাধ, আপনি জেনোসাইডকে তো মাস কিলিং, মানে মাস কিলিংকে তো জেনোসাইড বলতে পারেন না। এবং আপনি যে আদালতে যেটার বিচার হওয়া উচিত, আমি কিন্তু বলছি যে সরকার অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে, মানুষ মারা গিয়েছে, খুবই খারাপ, আমি নিন্দা করছি, এবং তার অবশ্যই বিচার হতে হবে। কিন্তু আপনি বিচারটা তো যে অপরাধ তারা করেছে সেইটার বিচার করবেন। আপনি তো প্রথমে জেনোসাইড বলেছিলেন, এখন বলছেন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এবং সেইটাও প্রমাণ করা টাফ। আপনি যেটা মাস কিলিং হয়েছে, আপনি যে আদালতের মামলা সেইখানে করবেন, আপনি অন্য আদালতে কেন নিয়ে গেলেন? এবং আপনি যে আইনে, সেটা পেনাল কোডের মামলা কিংবা আপনার অন্য কোনো বিশেষ আইনের মামলা, আপনি আইসিটিতে নিয়ে গেলেন। আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটা তো ১৯৭১ সালে ইসের জন্য করা হয়েছিল। আমাকে কনভিন্স করেন, আমি তো বলছি না বিচার করা যাবে না, আমি বলছি যেটা হয়েছে, যে অপরাধ হয়েছে সেটার বিচার করেন, যে আদালতে হওয়া উচিত সেইখানে করেন। সেটা আমি একটু এডিশন দিতে চাই যে ওই যে আমার ভাই বললেন যে এই সরকার অবৈধ সরকার। আরে ভাই, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়েছে, জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি হচ্ছে সংবিধান। এই গভর্নমেন্ট হচ্ছে জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি। আপনি তাকে অবৈধ বলছেন, আপনি নিজের অস্তিত্বকে অস্বীকার করছেন ভাই, এটা একটা। আর দুই হচ্ছে গভর্নমেন্ট তো এসেই বলেছে যে আমরা সংস্কার করব, সংস্কারের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদেরকে সংস্কারের যে প্রস্তাব দিবে, আপনারা যেগুলো ঐক্যমত হবেন সেগুলোর ভিত্তিতে আমরা জুলাই চার্টার করে আমরা নির্বাচনের তারিখ দেব। ভেরি সিম্পল থিং। এখন প্রফেসর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, বাংলাদেশ ইজ ইন ড্রাইভিং হুইল ইন দ্য ওয়ার্ল্ড, আর আপনারা ওই যে আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, বুঝছেন? 11 জন মিলে আমরা টাইনা ধরি যেন না গাইতে পারে। আমাদের স্বভাব তো এটা। প্রশ্ন করেছেন উনি, আপনার কি কিছু? ওইটা অনেক বড় একটা প্রেক্ষাপট, আমি ওই জায়গাটায় আসবো, আরেকদিন আরেকটা প্রেক্ষাপট আসবো। কিন্তু এই যে আমরা যে 10 জন মিলে জাতীয় খেলা হাডুডু ধরে রাখি, প্রফেসর ইউনূসকে যে আমরা ধরে রাখছি, ভাই আসেন আমরা পিছনে না যাই, সামনে এগোতে চাই। অনেক ধন্যবাদ। সামনে তো আমি অনেক বেশি এগোতে চাই, সময় স্বল্পতার জন্য আমাদের থামতে হচ্ছে। নিশ্চয়ই আমরা আবার কথা বলবো, আপনাদেরকে পাবো সঙ্গে। প্রিয় দর্শক, আপনাদেরকেও পাবো এই আশায় শেষ করছি আজকের আয়োজন। আবার কথা হবে, আবার দেখা হবে আপনাদের সকলের সঙ্গে। বিদায়।